লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলো রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি। কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক রক্ত যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস। ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি। তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা? তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব? দর্শক, পড়ছিলাম কবি আবুল হাসানের কবিতা উচ্চারণগুলির শোকের। আজ এই কবির জন্মদিন, তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধা জানাই। শুভ সকাল। দর্শক, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 20 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাবো। আরেকবার মনে করে দিতে চাই, আজ 4 আগস্ট, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, রঙিন কাটুক, এই কামনা করছি। এবারে আমরা জানবো আপনাদের পাশাপাশি আজকের এই দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়ে আমরা এক ঝলকে জেনে নেব। 1792 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ লেখক পার্সি বিশি। তিনি প্রধান 5 জন রোমান্টিক কবিদের মধ্যে অন্যতম ছিলেন একাধারে কবি, নাট্যকার ও সাহিত্যিক। ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে তাকে বিবেচনা করা হয়। লিখে গেছেন অ্যাডোনাইস, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ওড টু আ স্কাইলার্কের মতো বিখ্যাত সব কবিতা। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন জ্যাজ সঙ্গীত শিল্পী লুই আর্মস্ট্রং। 1920 সালের দিকে লুই আর্মস্ট্রং দক্ষ ট্রাম্পেট ও কর্নেট বাদক হিসেবে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে জ্যাজ ঘরানার সঙ্গীতের দিকে ঝোঁকেন তিনি। জ্যাজ সঙ্গীতে তিনি ছিলেন স্বতন্ত্র। আর্মস্ট্রং ছিলেন তার সময়ের বিনোদন জগতের প্রথম জনপ্রিয় আফ্রিকান মার্কিনী। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় গায়ক ও সুরকার কিশোর কুমার। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি ও সাংবাদিক আবুল হাসান। তিনি 60-এর দশকের জনপ্রিয় কবিদের একজন। মাত্র 1 দশকের কাব্য সাধনায় তিনি আধুনিক বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গ চেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। 1961 সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 2009 থেকে 2017 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার কথা, দৃঢ়তা, মনোবল হাজারো মার্কিন কৃষ্ণাঙ্গকে একত্রিত করতে সক্ষম হয়। 2005 সালের এপ্রিল মাসে বিখ্যাত টাইমস ম্যাগাজিন বিশ্বের সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকা তৈরি করে, সেখানে স্থান পান ওবামা। দর্শক, জন্মদিন নিয়ে তো জেনে নিলাম, এবার একটু আমরা চলে যাব আবহাওয়া বার্তায়। বেশ কয়েকদিন পর আজ রাজধানী ঢাকার আকাশ বেশ ঝলমলে আমরা দেখেছি। ঢাকা সহ অন্যান্য বিভাগগুলোর কি অবস্থা, আজকে সারাদিনের তাপমাত্রা কেমন থাকবে তাও আমরা দেখে নেব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব।
ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫, সর্বনিম্ন ২৫.৮, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮, সর্বনিম্ন ২৫.৫, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮, সর্বনিম্ন ২৬.২, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১, সর্বনিম্ন ২৫.৫, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, এবার একটু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিলে কেমন হয়। আমাদের হাতে বরাবরের মতো রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। শুরুতেই দেখে দেব সমকালের প্রধান শিরোনামগুলো। সরকার পদত্যাগের এক দফা, সারা দেশে বিক্ষোভে উত্তাল, সর্বাত্মক অসহযোগের ডাক। ঢাকার বাইরে কয়েকটি স্থানে ব্যাপক হাঙ্গামা। মিরপুর, রামপুরা, বাড্ডা, উত্তরায় সমাবেশ, রাজধানীর স্লোগান মুখর। সর্বাত্মক অসহযোগে ১৫ নির্দেশনা, সারা দেশে বিক্ষোভে শিক্ষার্থীর ঢল, ক্ষুদ্র মিছিল থেকে বিশাল জমায়েত। আজ মাঠে নামছে আওয়ামী লীগ, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার জন্য ১৪ দলীয় জোটের ৫ নেতাকে দায়িত্ব। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ রোববার মাঠে নামছে আওয়ামী লীগ। ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে জামায়াত হবে ক্ষমতাসীন দল। এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছি। পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। দর্শক, এই ছিল সমকালের মোটামুটি প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা প্রথম আলোর শিরোনামগুলো দেখে নেব। এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, যেমনটি আমরা সমকালেও দেখছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে শিরোনাম করা হয়েছে পত্রিকাগুলোতে। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী বলেছেন। গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি। বাঙালি চিরকালই বিদ্রোহী, ইতিহাসের কোনো পর্বে সে কোনো পরাধীনতাকে বেশি দিন মেনে নেয়নি। উপমহাদেশের ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে দূরে হওয়ায় এবং ৩৫০ নদী ও রাজমহল পাহাড় দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা কেন্দ্রের বিরুদ্ধে প্রায় সব সময় বিদ্রোহ বজায় রেখেছে। চট্টগ্রাম, গাজীপুরে নিহত ২, কুমিল্লায় গুলিবিদ্ধ ৭। রাজধানী ঢাকার পাশাপাশি অন্তত ৩৩টি জেলা ও মহানগরে বিক্ষোভ, মৃত্যু বেড়ে ২১৮। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। এবারে আমরা এক ঝলকে দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতেও চোখ বুলিয়ে নেব। সরকার পদত্যাগের এক দফা, আমরা প্রত্যেকটি পত্রিকাতেই এই শিরোনাম দেখছিলাম। বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে শহীদ মিনার এলাকা গতকাল মুখরিত হয়ে ওঠে। হাজারো শিক্ষার্থী জনতা একত্র হতে শুরু করেন দুপুর থেকেই। সময় যত গড়াতে থাকে, আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় পা ফেলার জায়গা ছিল না। এখনো তার নামেই মুক্তির জয়ধ্বনি। শোকাবহ আগস্ট, কিভাবে দাফন করবে ঘাতকেরা এই লাশ, বা বাংলাদেশের মানচিত্র জুড়ে যার দেহ বা দাফনের পতাকা জুড়ে যার হৃদয়, তবু স্টেন গানের মুখে কবর খুঁড়লে ওরা। তোমার বাড়ির ছোট্ট আঙিনায় পাশে বটবৃক্ষের একটি সবুজ পাতা খসে, প্রতিবাদ
জানালো লাশের কাফন কোথায়। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হত্যাকাণ্ড বিশ্বময় বাঙালি জাতিকে হেয় করেছে, পিতৃহত্যা কলঙ্কিত জাতিরূপে চিহ্নিত করেছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর। আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ প্রত্যয়, স্কিম বাতিল ঘোষণা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। আমরা এবারে কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নেব। অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, 9 দফা থেকে সরকার পদত্যাগের 1 দফা। বিশ্ববিদ্যালয়ের হল 24 ঘন্টার মধ্যে খোলার আলটিমেটাম। অসহযোগ আন্দোলন সফল করতে 15 নির্দেশনা। বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, নিহত 1। চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়িতে আগুন, বিভিন্ন এলাকায় পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর। আন্দোলন সামাল দিতে 2 বিষয়ে প্রাধান্য দিচ্ছে আওয়ামী লীগ। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত থাকবে। আক্রান্ত হলে নেতাকর্মীদের মাঠে নামানোর প্রস্তুতি চলছে। আজ পাড়া মহল্লায় মিছিল, কাল ঢাকায় বড় শোক যাত্রা। এটি আন্তর্জাতিক শিরোনাম আমরা দেখছিলাম এখানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে 22 কংগ্রেসম্যান সিনেটরের চিঠি। বাংলাদেশের সংঘাত নিয়ে এটি করা হয়েছে। বাংলাদেশের সংঘাত, সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি পাঠিয়েছেন দেশটির 22টি সিনেটর ও কংগ্রেসম্যান। দর্শক, কালের কণ্ঠের পর সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখব। মিছিলে লাখো লাখো মানুষ রাস্তায়। শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে সরকার পদত্যাগের 1 দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না বলেছে সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ ইস্যুতে ব্লিংকেনকে 22 মার্কিন আইন প্রণেতার চিঠি। আমরা কালের কণ্ঠেও দেখছিলাম। আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন। দর্শক, এই ছিল আজকের দিনের মোটামুটি প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আমের বাজার নিয়ে জানবো। চলছে ফলের রাজা আমের মৌসুম, আর আমের রাজধানী কিন্তু বলা হয় চাঁপাইনবাবগঞ্জে। দর্শক, আজ আমি একটু চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘুরে আসবো। আমের মৌসুমে একেবারে শেষের দিকে কোন আমগুলো বাজারে রয়েছে এবং আমের বাজার পরিস্থিতি নিয়ে আমরা জানবো। আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুভ সকাল। আমরা একটু আমের বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। আমের মৌসুম তো একেবারে শেষের দিকে, কোন কোন আমগুলো পাওয়া যাচ্ছে এখন? সেই সাথে আরেকটি বিষয়, চাঁপাইনবাবগঞ্জের কিন্তু প্রধান অর্থকরী ফসল আম, কিন্তু এই চলমান পরিস্থিতিতে বাজারের উপর কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা? হ্যাঁ সারিকা, চলতি আম মৌসুমে এখন বাজারে বেচা কিনা হচ্ছে ফজলি, আশিরা, আম্রপালি, বাড়িফোর এবং গোড়মতি সহ বিভিন্ন নাবি জাতের আম আড়তদার সমিতির নেতারা জানিয়েছেন যে বর্তমানে প্রতিদিন গড়ে জেলা জুড়ে 20 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হচ্ছে এবং প্রতিদিন 150 থেকে 200 টাকা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এবং আম চাষিরা জানিয়েছেন যে বর্তমানে বাগানে এখনও যে পরিমাণ আম রয়েছে তাতে আরও মাসখানেক আম বেচা কিনা চলবে। বিক্রেতারা জানিয়েছেন যে বর্তমানে আমের বাজার পরিস্থিতি বেশ ভালো রয়েছে। কারফিউ শিথিল করায় আম কেনা বেচায় বেড়েছে গতি, ফলে প্রাণ ফিরেছে আম বাজারে। যদিও গত কয়েকদিন ধরে বৃষ্টি বাদলায় বাজারগুলোতে আম কেনা বেচা কিছুটা কম হচ্ছে। তো মৌসুমের শেষ সময়ে এখন বাজারগুলোতে ফজলি আম বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা মন, আম্রপালি বিক্রি হচ্ছে 5,500 থেকে 7,000 টাকা মন। এছাড়া আশিটা বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,500 টাকা মন এবং বাড়ি ফোর আম বিক্রি হচ্ছে 3,700 থেকে 4,200 টাকা এবং গোড়মতি বিক্রি হচ্ছে 4,000 থেকে 6,000 টাকা মন। তো যদিও কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পড়ে জেলার প্রধান অর্থকরী ফসল আমের বাজারে নেতিবাচক প্রভাব পড়ে, দিন দশেক এখানকার আম চাষিরা তাদের উৎপাদিত আম বাজারজাত করতে পারেনি, ফলে গাছেই পেকে ঝরে পড়ে অনেক আম নষ্ট হয়েছে। এতে ক্ষতির মুখে পড়ে আম উৎপাদন এবং বেচাকেনা জড়িত সবাই। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও প্রাণ ফিরে পায় আম বাজার। তো এই মুহূর্তে আমাদের সাথে আছেন উদ্যোক্তা চাষি মঞ্জুর আলম মানিক। তার সাথে কথা বলতে চলতি আম মৌসুমে মঞ্জুর আলম মানিক, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সমসাময়িক যে পরিস্থিতি এই মুহূর্তে আপনারা চাষিরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে? আপনারা জানেন যে চলমান এই আন্দোলনের কারণে আমরা মাত্র যে 10-12 দিন মতো
এই সময় একটা বিশাল ক্ষতি হয়েছে, কারণ আমাদের জানেন যে চাঁপাইনবাবগঞ্জে যে প্রতিদিন 25 থেকে 30 কোটি টাকার আম যায়, সেটা 40% প্রায় আমরা আম বাজারজাত করতে পারিনি, এটা আসলে নষ্ট হয়ে গেছে। এই হিসেবে আমরা হিসাব করে দেখেছি যে শুধু আম থেকে বাগানীদের প্রায় 100 কোটি টাকা মতো লস হয়েছে। এর সাথে যেটা হয়েছে যে এখন আমটা যেহেতু আমাদের অনেক বড় প্ল্যাটফর্ম, অনলাইনে অনেক ইয়াং ছেলেমেয়েরা কাজ করে, শিক্ষিত স্টুডেন্টরা কাজ করে, তারাও কিন্তু ফেসবুক বন্ধ থাকাতে এবং ইন্টারনেট বন্ধ থাকাতে সেটাও বন্ধ ছিল। এবং সাথে যেটা হচ্ছে পরিবহন খাতটাও একেবারে বন্ধ ছিল, এবং এইটার সাথে যারা সংশ্লিষ্ট লেবার শ্রেণী আছে তারাও কিন্তু তাদের কাজ পায়নি। এবং আমরা জানেন যে অনেক বাগানিরা লেবারদের মজুরি দিতে না পেরে তাদেরকে পাকা আম দিতে হয়েছে, এবং সেটাও খুব অল্প দামে। তো এইটার কারণে হয়েছে কি, এবং আমরা এখন কিন্তু আজকে থেকেও একটু বেশ খারাপ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত বলতে পারেন, যে আসলে আগামী দিনে কি হচ্ছে। এবং আম যেহেতু গাছে এখনো প্রায় 15 থেকে 20% আছে, এবং এই সময়টা আম কিন্তু আমরা খুব যত্ন করে রাখি যে শেষের দিকে হয়তো একটু বেশি টাকা পাবো, কারণ এবছর খুবই কম আম ছিল, বেশিরভাগ বাগানীদের আম ছিল না, যাদের আম আছে তারা একটু আশা বেঁধেছিলাম যে আমরা হয়তো একটু বেশি টাকা পাবো। এর সাথে যেটা যোগ হয়েছে, গত কিছুদিনে আসলে রপ্তানি যে আমটা আমাদের দেশের বাইরে যায়, সে আমটাও কিন্তু যায়নি আমাদের আর কি। ধন্যবাদ। সারিকা, আপনি শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান হস্তকরী ফসল আমের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন একজন উদ্যোক্তা আম চাষি। তো সব মিলিয়ে বলা যায় যে এবার যেহেতু আমের উৎপাদন অনেক কম ছিল, সেহেতু মৌসুমের শুরু থেকে এবার চাষিরা আমের ভালো দাম পেয়েছিলেন এবং তারা বেশ খুশি হয়েছিল। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের আমের যোগানের সিংহভাগই আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা সেখানকার বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, বিরতির আগে আমরা আমের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। এবার একটু আমরা মাছের বাজার নিয়ে জানবো। আজ আমরা চলে যাব নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, শুভ সকাল। আমরা একটু মাছের বাজার নিয়ে জানতে চাই, এই সময়টাতে মাছ কেমন পাওয়া যাচ্ছে, দাম কেমন পড়ছে, এবং বর্তমান যে চলমান পরিস্থিতি তাতে মাছের বাজারের উপর প্রভাব কেমন পড়ছে। শুভ সকাল সারিকা। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার জয়ের বাজারে। এই বাজারটি আসলে হাওরের যে মিঠা পানির মাছ সেটির জন্য কিন্তু প্রসিদ্ধ। এই সকালেই কিন্তু এই বাজারের জেলার বিভিন্ন যে হাওর এলাকা রয়েছে এবং বিভিন্ন যে মৎস্য ব্যবসায়ী বা যারা ফিশারি করেন তারা কিন্তু এই বাজারে কিন্তু সকালবেলায় তাদের যে মাছ বিক্রির জন্য এখানে নিয়ে আসেন, এবং ক্রেতারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই বাজারে কিন্তু টাটকা মাছটি ক্রয়ের জন্য কিন্তু তারা এখানে আসেন। এবং আজকে আমি সকাল থেকেই কিন্তু এই বাজারে ছিলাম এবং বেশ কয়েকজন ব্যবসায়ী এবং ক্রেতার সাথে কথা বলতে তারা বলছেন যে আসলে এই বাজারটি আসলে টাটকা মাছের জন্য কিন্তু প্রসিদ্ধ, এবং সেই সাথে হাওরের যে মিঠা পানির মাছ সেটিও কিন্তু এখানে বেশ পাওয়া যায়, যে কারণে আসলে এখানে কিন্তু ক্রেতাদের একটা ভিড় থাকে। আজকে সকাল থেকেই যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে আসলে যে ছাত্রদের যে আন্দোলন, অসহযোগের আন্দোলন ডাক দেওয়ার পর থেকে কিন্তু আজকে বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেকটা কমে গেছে, সেই সাথে কিন্তু মাছের যে আমদানি সেটিও অনেকটা কমে গেছে। তারপরেও সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে ফিশারি যারা করে তারা কিন্তু আসলে যে মাছের খাদ্য সেটির মূল্য বেশি থাকার কারণে কিন্তু তারা মাছের বাজারের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমরা গত 2 দিন আগে এই বাজারে এসেছিলাম, সেখানে দেখেছি যে মাছ 350-400 টাকা কেজি বিক্রি করা হচ্ছিল, সেটি কিন্তু 450-500 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং যে হাওরের যে দেশি মাছ যেগুলো রয়েছে, ট্যাংরা, মলা, রানী মাছ ইত্যাদি যে সকল মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি এই বাজারে এবং আজকে সকালেও দেখেছি এসে যে চিংড়ি মাছ 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, ট্যাংরা মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 650 টাকা দরে, মলা মাছ বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকা দরে, এবং বড় মাছ বলতে যদি রুই মাছ, কাতলা মাছ বলি, সেটি 450-500 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, যে কারণে আসলে এই বাজারে মাছের যে মূল্য সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে বলা চলে। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মাছের বাজার নিয়ে জানছিলাম। মাছের দাম ভীষণ চড়া, যেটি কিনা সাধারণ মানুষের নাগালের বাইরে।
আমরা এমনটি শুনছিলাম। দর্শক, এবার একটু আমরা ফেনীর দিকে চলে যাব। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 10টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়, তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। এ বিষয়ে আরও আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, আমরা একটু ফেনীর অবস্থা জানতে চাই, সেখানকার বন্যা পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জি সারিকা, আপনি যেমনটি বলছেন যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর আসলে 17টি স্থানে বাঁধ ভেঙেছে। 17টি স্থানে বাঁধ ভাঙার ফলে যে আশপাশের যে প্রায় 75টি গ্রাম প্লাবিত হয়েছে। আমার পেছনে যে সড়কটি দেখা যাচ্ছে এটি হলো ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি গত কাল দুপুর থেকে এখানে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচল বন্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যান চলাচল করছে না। ফলে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফেনী পরশুরাম ও ফুলগাজী দুটি উপজেলার যে লোকজন রয়েছে তারা গ্রামীণ পথ দিয়ে চলাফেরা করতে হচ্ছে। ফলে তাদের একটা ভোগান্তি বেড়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা গতকাল দিনভর পরশুরাম উপজেলায় ছিলাম এবং পরশুরাম উপজেলা থাকার কারণে আমরা যে পরশুরামের আশপাশে যে গ্রামগুলো রয়েছে ওখানে 3টি ইউনিয়ন, 1টি পৌরসভা আর ফুলগাজীর 6টি ইউনিয়ন, টোটাল বিভিন্ন এলাকাতে পানি, নতুন নতুন এলাকাগুলো পানি প্রবেশ করছে। কিন্তু এবারের পানির বিষয়টি গত কয়েক বছরের তুলনা অনেকটা বেশি বলে মনে হচ্ছে। যে পরশুরাম যে সকল এলাকাগুলোতে পানি এবার প্রবেশ করেছে, কিন্তু অতীতে কিন্তু এসব এলাকাগুলোতে পানি কখনো প্রবেশ করে নাই বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। পাশাপাশি মুহুরীর যে ভারতের উজানের থেকে যে পানি এবারে এসেছে, পানির ফ্লোটা ছিল অত্যধিক বেশি। যে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে 250 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিতের কারণে যে মুহুরী নদী, কহুয়া, সিলোনিয়া নদীর বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে এবং অনেকগুলো স্থানে বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। যে কিন্তু এভাবে যদি উজানের পানি যদি ভারত থেকে যদি পানি এভাবে যদি আসতে শুরু করে বা এখনো যদি যেভাবে আসছে এভাবে আসে, তাহলে আরো নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হবে এবং বাঁধ ভেঙে যাবে। গতকালকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটা মিটিং হয়েছে পরশুরাম উপজেলা পরিষদে। ওইখানে স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম উনি ছিলেন। উনি এবারে স্থানীয় এলাকাবাসী একটা দাবি দিয়েছেন যে ফেনীর পরশুরাম, ফুলগাজী উপজেলা এবং ছাগলনাইয়া সদর উপজেলার অংশটা মূলত বন্যায় প্লাবিত হয়ে থাকে প্রতি বছর। প্লাবনের হাত থেকে বাঁচার জন্য বিএনপি সরকার আমলে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল 155 কোটি টাকা ব্যয়, কিন্তু সেই প্রকল্পটি অনিয়মের কারণে আজকে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কিন্তু সম্প্রতি গত মাসখানেক আগে যখন বন্যা হয়েছিল তখন পানি সম্পদ প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, পরিদর্শন করেছেন ফুলগাজীতে। তখন তিনি একটা স্থানীয় এলাকাবাসীকে জানিয়েছেন যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে 835 কোটি টাকা। সেই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার দুর্দশা শেষ হবে। কিন্তু গতকালকে একটা স্থানীয় স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম। দর্শক, আমাদের আজকের আয়োজনে এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24 সাথেই থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল জানাই।